এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত এই বইতে আজকে 29 নম্বর ক্লাস থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে সমস্ত বডিগুলো, যে সমস্ত জিনিসগুলো সংবিধানের বলা নেই, আমাদের যে সংবিধান বই রয়েছে সেখানে বলা নেই, কিন্তু সেগুলোর একটা ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে আমাদের এই দেশ পরিচালনার ক্ষেত্রে। তো সেই রকম যে বডিগুলোকে, সেগুলোকে বলা হয় নন কনস্টিটিউশনাল বডি বা অসাংবিধানিক পদ বা অসাংবিধানিক বডি। সেই সমস্ত বডিগুলোর সম্পর্কে পরপর আলোচনা করব, এবং প্রথমেই যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে নীতি আয়োগ সম্পর্কে। ছোট চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টার নয়, খুব অল্প টাইম লাগবে। কিছু ইম্পর্টেন্ট জিনিস জানার রয়েছে, যদিও লক্ষ্মীকান্তের যে বইটা রয়েছে সেখানে অনেকটা জিনিস এখানে বলা রয়েছে। পরীক্ষার জন্য, মূলত ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, যতটুকু দরকার সেটা আমি ডিসকাস করব। তার সাথে সাথে আগে এই নীতি আয়োগের জায়গায় যে কমিশনটা ছিল সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন, তার সম্পর্কে আলোচনা করব। আর একটা বডি যেটা এনডিসি, সেটাও আমরা আজকে দেখব। তো তোমরা যদি এই বইটা ফলো করো, ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, এখান থেকে মোটামুটি সমস্ত কোশ্চেন পাওয়া যায়। যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা এই বইটা পড়তে পারো। আমি এই বইটা থেকে সামারি করছি পরপর চ্যাপ্টার ওয়াইজ। মেন কারণ হচ্ছে যদি তোমাদের এই বইটা পড়তে অসুবিধা হয় তাহলে এই ক্লাসগুলো তোমাদের হেল্প করবে। তোমরা মেন্স এক্সাম সেকশনের মধ্যে প্লেলিস্টে গিয়ে এই পুরো প্লেলিস্টটা পেয়ে যাবে নিচে ডেসক্রিপশনে, এবং উপরে তো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা খুঁজে পেয়ে যাবে সহজেই প্লেলিস্টটা। আর তোমরা যারা আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, দ্য জিকে একাডেমি 2.0। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোম সেকশনেও লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আমি ওয়ার্ল্ড হিস্ট্রি এবং ফিজিক্যাল জিওগ্রাফির ওপরে ক্লাস নেওয়া শুরু করেছি, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো। আনএকাডেমিতে আমি ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি শনিবার, রবিবার এবং সোমবার সকাল 9টা এবং রাত্রি 9টাতে। নেক্সট মান্থ থেকে আমি পলিটির ওপরে এখানে এমসিকিউ ক্লাস নেব। যে ক্লাসগুলো আমি এখানে ইউটিউবে পড়াচ্ছি সেগুলোর উপরেই এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি এখানে লাইভ ক্লাসগুলোতে। তো অবশ্যই লাইভ ক্লাসগুলোতে আসো, এবং এই ক্লাসগুলো তোমাদের হেল্প করবে পরীক্ষার প্রস্তুতির জন্য। কারণ যেমন তোমাদের কনসেপ্ট দরকার রয়েছে, যেটা আমি ইউটিউবে তোমাদের কনসেপ্ট ওয়াইজ পড়াচ্ছি, সেটার উপরে এমসিকিউ কোশ্চেন কেমন আসতে পারে বা আগের বিগত পরীক্ষাগুলোতে কেমন কোশ্চেন এসছে সেই রকম আমি এখানে ডিসকাস করছি। তোমাদের হেল্প হবে প্রত্যেকটা ক্লাস দেখলে। তো অবশ্যই ক্লাসে এসো, এই টাইমে লাইভ থাকার চেষ্টা করো। আর যারা আনএকাডেমিতে যাদের কোনো অ্যাকাউন্ট নেই, একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও আনএকাডেমি অ্যাপ, এবং একটা অ্যাকাউন্ট খুলে নাও GK10 কোডটা দিয়ে, তাহলে তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারবে। আনএকাডেমিতে যদি তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, এটা মনে রাখো যে খুব তাড়াতাড়ি প্রাইস বৃদ্ধি পেতে চলেছে, এবং সেই কারণে তোমরা এখনই যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও কিছুটা টাকা তোমরা বাঁচাতে পারবে। 1 এপ্রিলে, 1 এপ্রিল থেকে 3 মাসের কোর্স এবং 6 মাসের কোর্সের প্রাইস বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো যদি তোমাদের কারোর প্ল্যান থাকে এই দুটো নেবে, এই দুটোর মধ্যে কোনোটা সাবস্ক্রিপশন নেবে, তাহলে তোমাদের এখনই নিয়ে নেওয়া উচিত। তাহলে তোমরা এইটা অ্যাভয়েড করতে পারবে প্রাইস বৃদ্ধিটা। তো যারা প্ল্যান করছো এখনই সাবস্ক্রিপশন নিয়ে নাও। এখন যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে আফটার 10% ডিসকাউন্ট। এইটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, GK10 কোড ইউজ করো। GK10 কোড ইউজ করলে তোমরা এই 10% ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসে তোমরা কোর্সগুলো পারচেস করতে পারবে। এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম এখন আনএকাডেমি, কারণ পশ্চিমবঙ্গের যারা টপ এডুকেটার তারা এখানে পড়াচ্ছেন। এছাড়াও অন্যান্য যে সেকশনগুলো রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সেকশন আলাদা রয়েছে, ব্যাংকিং, SSC, রেলওয়ে, এইগুলোর যদি প্রস্তুতি নাও এবং এখানে যদি সাবস্ক্রিপশন নিতে চাও, সেখানে মারাত্মক একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 20%-এর সঙ্গে 10%-এর ডিসকাউন্ট। এটা 31 তারিখ অব্দি থাকছে। তো অবশ্যই যদি এখানে সাবস্ক্রিপশন নাও এখন এইরকম একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। আগমন ব্যাচ, যেটা পশ্চিমবঙ্গের টপ এডুকেটারদের দ্বারা নেওয়া এবং আনএকাডেমির সব থেকে ভালো ব্যাচ, যেটা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা নিতে পারবে এখান থেকে। এটা ব্যাচ নাম্বার 5 শুরু হচ্ছে 30 তারিখ থেকে। একদম প্রথম থেকে শুরু করতে পারো, 1 বছর ধরে এই পুরো কোর্সটা চলবে, এবং প্রিলিমস মেন্স দুটো পরীক্ষারই প্রস্তুতি নিতে পারবে 2023 পরীক্ষার জন্য। তো এখন থেকে একদম যাদের কোনো আইডিয়া নেই তারাও এই কোর্সের হেল্প পাবে, যাদের আইডিয়া রয়েছে কিছুটা তারাও হেল্প পাবে, কারণ এখানে যারা এডুকেটার রয়েছেন তারা তোমাদেরকে বেস্ট
জিনিসটাই দেবেন, তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাবেন, সমস্ত সুবিধা তোমরা পেয়ে যাবে, বাড়িতে বসে একটা ক্লাসরুমের মতো করে তোমরা পড়তে পারবে। যারা প্রিলিমস পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ, 60 দিনের ব্যাচ শুরু হচ্ছে আনএকাডেমিতে WBPSC সেকশনে, অর্থাৎ 2 মাসের ব্যাচ, এবং এটা 4 এপ্রিল থেকে শুরু হচ্ছে। যারা প্রিলিমস 2022 পরীক্ষা দিতে চলেছ তাদের অলরেডি নিশ্চয়ই পড়াশোনা অনেকটাই কমপ্লিট, শেষ মুহূর্তের ফিনিশিং টাচ এবং ফাইনাল যে টাচটা সেটা এখান থেকে দিয়ে নিতে পারবে। নতুন কিছু যদি তোমাদের বলার জানার থাকে সেগুলো এখান থেকে জানতে পারবে, কারণ পরীক্ষার যে ধরন সেগুলো চেঞ্জ হচ্ছে, এডুকেটাররা তোমাদেরকে এখানে হেল্প করতে পারবেন। নতুন যে ক্যাটাগরিগুলো সেখানেও কিছু কোর্স লঞ্চ হয়েছে, সেইগুলো ডেট দেখতে পাচ্ছ, তোমরা সাবস্ক্রিপশন নিলে এখনই জয়েন করতে পারবে। আর আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার সুবিধা হচ্ছে, একটাই সাবস্ক্রিপশনে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত টপ এডুকেটাররা যাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে, প্রচুর দিন পড়াচ্ছেন বিভিন্ন ইনস্টিটিউটে, তাদের কাছ থেকে পড়তে পারবে বাড়িতে বসে, এবং সম্পূর্ণ সিলেবাস এখান থেকে তোমরা কমপ্লিট করতে পারবে। প্রচুর ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, যেখান থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সুন্দরভাবে তো তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এই কোর্স, এই প্লাস সাবস্ক্রিপশনে। এছাড়া সম্পূর্ণ সিলেবাস কভারেজ এবং প্রচুর মক টেস্ট এগুলো দেওয়ার সুযোগ, এছাড়াও অনেক এক্সট্রা সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ, সুবিধা পেয়ে যাবে প্লাস সাবস্ক্রিপশনে। যদি তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে GKA10 কোড ইউজ করো এবং ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে নীতি আয়োগ সম্পর্কে, কারণ আগে প্ল্যানিং কমিশন ছিল, সেই প্ল্যানিং কমিশনকে সরিয়ে দিয়ে 13ই আগস্ট 2014 সালে 13ই আগস্ট মোদি গভর্নমেন্ট কি করছে, নীতি আয়োগকে নিয়ে আসছে। বেসিক্যালি নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশন প্রায় সমান, জাস্ট একটু আলাদা। প্ল্যানিং কমিশনের মধ্যে রাজ্যের কোনো ভূমিকা থাকতো না, নীতি আয়োগে সেখানে সমস্ত রাজ্যকে একসাথে নিয়ে আসা হচ্ছে, এবং এদের মেন কাজ কি, দেশের জন্য প্ল্যান তৈরি করা, এইটুকু মনে রাখলেই হবে। তো 1 জানুয়ারি 2015 থেকে এই ডেটটা ইম্পর্টেন্ট, 2014 অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, অতটা ইম্পর্টেন্ট ডেট নয়, এই ডেটটা মনে রাখবে। জানুয়ারি 1, 2015, 2015 1 জানুয়ারি থেকে নীতি আয়োগ বলে একটা নতুন বডি তৈরি করা হচ্ছে, যেটা আগের যে ব্যাপারটা ছিল প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন, তাকে সরিয়ে দিয়ে এটাকে নিয়ে আসা হচ্ছে। এবার এই নীতি, এটার ফুল ফর্ম কি, সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এইটা ইম্পর্টেন্ট, তোমাদের ফুল ফর্ম কোশ্চেন জানতে চাওয়া হবে। নীতি আয়োগের এই নীতির ফুল ফর্ম কি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। বেসিক কাজ প্ল্যান তৈরি করা। আর তোমরা 5 ইয়ার প্ল্যান সম্পর্কে জেনেছো, ইকোনমিক্সে পড়েছো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা আগে কে করতো, প্ল্যানিং কমিশন করতো। এখন প্ল্যানিংটা এইভাবে হয় না, পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে কনসেপ্টটা সেটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু নীতি আয়োগ বেসিক্যালি ভারতের জন্য প্ল্যান তৈরি করে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা দিয়ে একদম শুরু করলাম এই ক্লাসটা, এটা একটা নন কনস্টিটিউশনাল বডি, বা এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। এই শব্দটার মানে হচ্ছে নীতি আয়োগ সম্পর্কে যেটা আমরা যেটা পড়ছি, বা আগে যেটা ছিল প্ল্যানিং কমিশন, এইগুলো কোনোটাই আমাদের সংবিধানের যে বই সেখানে বলা নেই। তা সত্ত্বেও এই ধরনের যে বডিগুলো রয়েছে সেগুলোকে বলা হয় নন কনস্টিটিউশনাল বডি বা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। তো নীতি আয়োগ সম্পর্কে, বা যদি বলা হয় প্ল্যানিং কমিশন সম্পর্কে, কারণ সেম প্ল্যানিং কমিশনকে চেঞ্জ করেই নীতি আয়োগ আসছে, প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগ এটা কিভাবে তৈরি করা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন ক্যাবিনেট, এরা তৈরি করছে। সংবিধানে বলা নেই, স্ট্যাটিউটারি বডি নয়, কোনো নিয়মের বইতে বলা নেই। যেহেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করছে, তো এটা পুরোপুরি গভর্নমেন্টের একটা নিজেদের সুবিধা করার জন্য একটা বডি, এবং সেই জন্যই এটাকে আমরা নন কনস্টিটিউশনাল বা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি বলবো। এবং বাংলাতে এটাকে অসাংবিধানিক বলা হয়, মানে যেটা নন কনস্টিটিউশনাল তার বাংলা হচ্ছে অসাংবিধানিক। নিয়মের বই অ্যাকচুয়ালি 2 রকম রয়েছে। সব থেকে বড় বই হচ্ছে অবশ্যই আমাদের কনস্টিটিউশন, সংবিধান, তার মধ্যে বলা নেই, তাই জন্য এটাকে আমরা নন কনস্টিটিউশনাল বডি বলছি। তেমনি ভাবে পার্লামেন্ট যে কাজ করে তার জন্য কিছু নিয়ম রয়েছে, যেটাকে স্ট্যাটিউট বুক বলা হয়, ঠিক আছে। তো সেই স্ট্যাটিউটারি বডিও নয়, কারণ এটা কোনো স্ট্যাটিউট বডি কোনো বইতে, মানে পার্লামেন্টের যে নিয়ম সেখানেও কোথাও লেখা নেই, সেই জন্য এটা একটা নন স্ট্যাটিউটারি বডি। তো দুটোই এটা নয়, তো শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এটা তৈরি করছে। সরি,
এবার নীতি আয়োগকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার ভারতকে পরিচালনা করার জন্য কি ধরনের প্ল্যান করছে সেইটাই ভাবা নীতি আয়োগের ওভারঅল যে বডিটা তার কাজ। অর্থাৎ ভারত ইকোনমিক্যালি কিভাবে কোন কোন নীতি গ্রহণ করবে। বেসিক্যালি 5 ইয়ার প্ল্যান যেরকম ভাবে হতো যে আমরা এই দিকে গ্রোথ করব, এই জিনিসটার উপরে আমরা ফোকাস করব, সেম জিনিসটাই এখানে করা হচ্ছে, নীতি আয়োগের মাধ্যমে করা হচ্ছে। সেই জন্য এটাকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্ক। এবার কম্পোজিশন, মানে মেন যে জিনিসটা এখান থেকে জানার রয়েছে সে কম্পোজিশন, আর কিচ্ছু এখানে জানার নেই। এইগুলো বাকি যেগুলো বললাম সেগুলো মনে রাখবে, কোশ্চেন যদি আসে এখান থেকেই আসবে। নেক্সট হচ্ছে নীতি আয়োগ, এতে কে কে থাকছে? প্রথম থাকবে একজন চেয়ারপারসন বা চেয়ারম্যান। চেয়ারম্যান কে হবে? অবভিয়াসলি প্রাইম মিনিস্টার হবে। যখনই যে প্রাইম মিনিস্টার তখনই সে চেয়ারপারসন। তাহলে এখন চেয়ারপারসনকে পিএম মোদি, ঠিক আছে? প্রাইম মিনিস্টার মোদি হচ্ছেন এখন চেয়ারপারসন। নেক্সট হচ্ছে গভর্নিং কাউন্সিল। গভর্নিং কাউন্সিলের মধ্যে পুরো দেশের সবাইকে রাখা হচ্ছে, সমস্ত রাজ্যের প্রতিনিধি এখানে থাকবে, এবং প্রতিনিধি মানে কি? চিফ মিনিস্টারদেরকে রাখা হবে। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের চিফ মিনিস্টার অফ অল স্টেট, চিফ মিনিস্টার অফ ইউনিয়ন টেরিটরি উইথ লেজিসলেচার, যে সমস্ত ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর রয়েছে, আইন সভা রয়েছে, সেই সমস্ত এগুলোর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্যমন্ত্রী। যেমন দিল্লির রয়েছে পুডুচেরি, এই দুটোর আগে ছিল। এখন জম্মু কাশ্মীর যে ইউনিয়ন টেরিটরি তারও রয়েছে হচ্ছে আইন সভা, তো জম্মু কাশ্মীরও রাখতে হবে। তো 3টে ইউনিয়ন টেরিটরির মুখ্যমন্ত্রীরা থাকবেন এখানে, এবং লেফটেন্যান্ট গভর্নর অফ আদার ইউনিয়ন টেরিটরিজ। বাকি যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তাদের মুখ্যমন্ত্রী থাকে না, কারণ সেখানে কোনো আইন সভা নেই। তো সেখানকার যারা লেফটেন্যান্ট গভর্নর তারা এখানে এই বডিটার মধ্যে, মানে গভর্নিং কাউন্সিলের মধ্যে থাকবে। তাহলে প্রত্যেকটা রাজ্যের যারা প্রধান তাদেরকে এখানে থাকতে হবে। এবার কোনো রাজ্য যদি মনে করে যে আমরা সিএম আমাদের যাবে না, হতেই পারে সিএম বিজি, সে রাজ্য পরিচালনাতে বিজি রয়েছে, সিএম যদি কাউকে প্রতিনিধি হিসেবে পাঠায় তাহলেও ঠিক আছে। ধরো মমতা ব্যানার্জি আমাদের সিএম, তিনি বললেন যে আমি এবারের যে মিটিংটা হচ্ছে সেখানে আমি যাব না, আমি থাকতে পারছি না। তো সিএম কি করবেন? অন্য একজনকে, কোনো একজন মন্ত্রীকে, তার ক্যাবিনেটের যিনি মন্ত্রী রয়েছেন তার সেখান থেকে একজনকে পাঠাবেন এখানে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু সিএম হচ্ছেন অ্যাকচুয়ালি এখানে থাকার কথা, এটা মনে রাখলে। নেক্সট হচ্ছে 3 নম্বর রিজিওনাল কাউন্সিল। রিজিওনাল কাউন্সিল এটা একটা স্পেশাল এরিয়া। মানে ধরো রিজিয়ন কাকে বলা হয়? আমরা কোন রিজিয়নে রয়েছি? পূর্ব দিকে রয়েছি, ভারতের পূর্ব দিকে রয়েছে, এটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন। আবার রয়েছে সেন্ট্রাল রিজিয়ন, আবার রয়েছে ওয়েস্টার্ন রিজিয়ন, যেখানে পশ্চিম দিকের যে সমস্ত রাজ্যগুলো সেগুলো ওয়েস্টার্ন রিজিয়নে পড়া যাবে। তো এই প্রত্যেকটা রিজিয়ন থেকে একজন করে যদি কাউকে পাঠানো হয় সেইটা হয়ে যাচ্ছে রিজিওনাল কাউন্সিল। তো এরকম একটা রিজিওনাল কাউন্সিল থাকে, ওকে। এবার এই যে কাউন্সিলটা, রিজিওনাল কাউন্সিল যেটা, সেটা পার্মানেন্ট নয়, কোনো স্পেসিফিক কারণে তৈরি করা হয়। ক্লিয়ার? তো প্রথম দুটো তো অবশ্যই থাকতেই হবে, চেয়ারপারসন থাকবে, গভর্নিং কাউন্সিল অবশ্যই থাকবে। তো বুঝতে পারলে যে রিজিওনাল কাউন্সিল এটা কয়েকটা রাজ্যের একটা গ্রুপ তৈরি করে সেখান থেকে একজন করে নেওয়া হয়, এবং এটা টেম্পোরারি, মানে সব সময় থাকে না, কোনো বিশেষ কারণে এটা তৈরি করা হয়। নেক্সট হচ্ছে স্পেশাল ইনভাইটিস, অর্থাৎ কিছু লোককে মাঝে মাঝে নিয়ে আসা হয় কোনো স্পেশাল প্ল্যানিং করার জন্য বা স্পেশাল কিছু বলার জন্য। যেমন এরা এক্সপার্ট হয়, মেনলি এক্সপার্ট হবে। ধরো কোনো ইকোনমি সম্পর্কে কোনো কথা হচ্ছে বা ইকোনমি সম্পর্কে কোনো আলোচনা হচ্ছে, সেখানে ইকোনমিস্ট, একজন খুব ফেমাস ইকোনমিস্ট বা খুব বড় ইকোনমিস্ট, তাকে রাখা হলো। এরকম টাইপের একজন, এরকম ভাবে রাখা হয়, একজন দুজন, সেটা ডিপেন্ড করছে কিসের ওপর, কতগুলো বিষয়ের ওপর আলোচনা করা হচ্ছে ইত্যাদি। এবং এটা যিনি নিয়োগ করবেন তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। এই জিনিসটা ইম্পর্টেন্ট, প্রাইম মিনিস্টার একজন বা একের অধিক স্পেশাল পার্সনকে রাখতে পারবেন। নেক্সট হচ্ছে ফুল টাইম অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক। এতক্ষণ অব্দি আমরা যে কটা আলোচনা করলাম এটা একটু ক্লিয়ার করি, হিজিবিজি হয়ে গেছে। এইটা হচ্ছে ফুল টাইম, চেয়ারপারসন একজন থাকবেন, চেয়ারম্যান। গভর্নিং কাউন্সিলের মধ্যে যারা রয়েছে তারা পার্মানেন্ট, তারা থাকবেই। এই দুটো বডি যেটা দেখলাম সি এবং ডি, সেই দুটো হচ্ছে স্পেশাল অকেশনে রাখা হয়, সবসময় থাকবে এরকম কোনো মানে নেই। আবার এখানে ই পয়েন্টে যেগুলো বলা রয়েছে, যাদের কথা বলা রয়েছে, তারা আবার
ফুল টাইম পার্মানেন্ট মেম্বার, অর্থাৎ নীতি আয়োগের যে বোর্ড তার মধ্যে সব সময় থাকবে। তার মধ্যে প্রথম যিনি ব্যক্তি তার নাম হচ্ছে, মানে সেই পদটার নাম হচ্ছে ভাইস চেয়ারপারসন। চেয়ারম্যান তার একজন সহযোগী ভাইস চেয়ারম্যান। এবার এখানে কিছু নাম তোমাদের মনে রাখতে হবে এবং আপডেটেড থাকতে হবে। যদি কোনো সময় এই ব্যক্তিকে এই পদে পরিবর্তন করা হয় তখন সেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও চলে আসবে এবং এখানেও ইম্পর্টেন্ট হয়ে যাবে। যেমন এখন যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন তার নাম মিস্টার রাজীব কুমার। এগুলো তোমাদের নোট করতে হবে, আমি এখানে লিখিনি কারণ যদি কোনো সময় চেঞ্জ হয় তাহলে সেটা মনে রাখতে হবে। তো রাজীব কুমার হচ্ছেন এখন ভাইস চেয়ারম্যান। কিছু মেম্বার থাকেন ফুল টাইম, এরা সবসময় মেম্বার থাকবেন, কিন্তু কারা রয়েছেন এখন সেটা মনে রাখতে হবে না কারণ মেম্বার থেকে কোশ্চেন আসবে না। কিন্তু এই পয়েন্টে যাদের কথাই বলা রয়েছে তারা সবাই ফুল টাইম, এটা মনে রাখবে। কিছু মেম্বার থাকে এবার পার্ট টাইম, কিছু লিডিং ইউনিভার্সিটিস এর থেকে তাদেরকে নেওয়া হয়, যেমন কলকাতা ইউনিভার্সিটি হোক বা এরকম বড় বড় যে ইউনিভার্সিটি রয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম দুজন, ম্যাক্সিমাম এখানে দুজন, তার বেশি থাকবে না। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম দুজনকে এখানে পার্ট টাইম মেম্বার হিসেবে রাখা হয়। এবার পার্ট টাইম মানে কি, এটা কি একটা মানে যেটা আগের পয়েন্টগুলোতে দেখলাম এদেরকে সবসময় সি এবং ডিতে যে যারা থাকছে তারা সবসময় থাকছে না, কোনো স্পেশাল অকেশনে রাখা হয়। পার্ট টাইম কি সেরকম নয়। পার্ট টাইম মানে ধরো এখন যে বোর্ডটা রয়েছে সেখানে কলকাতা ইউনিভার্সিটি এবং ম্যাড্রাস ইউনিভার্সিটি বা বম্বে ইউনিভার্সিটি থেকে দুজন রয়েছেন, পরে আবার চেঞ্জ করে দেওয়া যেতে পারে, কিন্তু পার্ট টাইম এরা এই পদটা সবসময় থাকবে, ব্যক্তি চেঞ্জ হবে, পদটা সবসময় থাকছে। যেমন যদি কোনো স্পেশাল কোনো কারণ না থাকে, স্পেশাল ইনভাইটিকে নাও রাখা হতে পারে, সেই পদটাতে কেউ নাও থাকতে পারে, কিন্তু পার্ট টাইম যারা মেম্বার এইটা কিন্তু থাকবেই। হ্যাঁ, ব্যক্তিটা পরিবর্তন হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে এক্স অফিসিও মেম্বার। ওকে, এক্স অফিসিও এখানে যারা যারাই রয়েছে সবাইকে প্রাইম মিনিস্টার নিযুক্ত করবে, যে কজনের কথা বলছি সবাইকে প্রাইম মিনিস্টার নিযুক্ত করবে। এক্স অফিসিও মেম্বার যারা সেটা হচ্ছে ম্যাক্সিমাম 4 জন হবে এবং এরা আসবে ইউনিয়ন গভর্নমেন্ট থেকে, অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্টের যে মিনিস্টাররা রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার, তাদের মধ্যে থেকে 4 জনকে প্রাইম মিনিস্টার নমিনেট করবে এই বোর্ডটাতে থাকার জন্য। প্রাইম মিনিস্টার চাইলে সেই 4 জনকে সরিয়ে দিয়ে আরো 4 জনকে আনতে পারে, আবার তাকে সরিয়ে দিয়ে আরো 4 জনকে আনতে পারে, কিন্তু 4 জন ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম এটা 4 জন বা 3 জন বা 2 জন বা 1 জন, 4-এর বেশি হবে না, সেরকম রাখতে পারে প্রাইম মিনিস্টার। নেক্সট হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এগেন নিয়োগ করবে প্রাইম মিনিস্টার। এগেন এখানে তোমাদের নামটা মনে রাখতে হবে, কে এখন সিইও রয়েছেন, তার নাম অমিতাভ কান্ত। এবং লাস্ট পদ হচ্ছে সেক্রেটারিয়েট। এবার এই পদটা আবার যদি দরকার লাগে তখন নিয়ে আসা হবে। তো এখান থেকে দুটো নাম তোমাদের অবশ্যই এখন আপাতত মনে রাখতে হবে, একটা হচ্ছে ভাইস চেয়ারম্যান কে রয়েছে রাজীব কুমার এবং সিইও কে রয়েছে অমিতাভ কান্ত। এই দুটো নাম ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে ফুল বডিটা যেটা আমরা তৈরি করছি নীতি আয়োগ হিসেবে। ক্লিয়ার? এই অবধি নীতি আয়োগে এর ছাড়াও অনেক কিছু লেখা রয়েছে আমাদের লক্ষ্মীকান্তের বইতে, সেটা আমাদের WBCS এর জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন। যদিও এখন প্ল্যানিং কমিশন নেই, তাও প্ল্যানিং কমিশন থেকে মাঝে মাঝেই প্রশ্ন করা হয়, তাই জন্য কিছু জিনিস এখান থেকে জানতে হবে। প্রথম কথা, এটা এস্টাবলিশ কবে হয়? 1950 সালের মার্চ মাসে। মার্চ মাস না মনে রাখলেও 1950 সালে এটা তৈরি করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, যখন মানে ভারত সরকারের দ্বারা। ওকে, এবং প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন তার নামটা ইম্পর্টেন্ট, তিনি হচ্ছেন কেসি নিয়োগী। ওকে, যেমন করে নীতি আয়োগের ক্ষেত্রে দেখলাম এটা নাইদার এ কনস্টিটিউশনাল বডি, এটা সাংবিধানিক বডি নয়, স্ট্যাটিউটারি বডিও নয়, বিধানিক বডিও নয়, তেমনি ভাবে প্ল্যানিং কমিশনও সেম ছিল, সেটাকেই জাস্ট চেঞ্জ করে আর তার মধ্যে কিছু কিছু জিনিস চেঞ্জ করে আজকের নীতি আয়োগ তৈরি করা হয়েছে। তো এটা মনে রাখা খুব একটা ইম্পর্টেন্ট, মানে খুব একটা কঠিন নয়, শুধু নামটা মনে রাখবে। কেসি নিয়োগী ছিলেন ফার্স্ট চেয়ারম্যান। মেন উদ্দেশ্য কি এই বডিটার কি ছিল? প্ল্যানিং করা। 5 বছরের যে প্ল্যানিং, 5 ইয়ার প্ল্যানিং, এগুলো অ্যাকচুয়ালি প্ল্যানিং কমিশন করতো। ফাংশন হচ্ছে মোটামুটি বাজেট তৈরি করা। সিম্পল ব্যাপার হচ্ছে বাজেট বলছি, সরি, প্ল্যানিং তৈরি করা, প্ল্যান তৈরি করা। ঠিক আছে, পুরো এখানে এইটাই লেখা রয়েছে, এইটুকু মনে রাখলেই হবে। প্ল্যানিং তৈরি করা হচ্ছে, এটা মূল উদ্দেশ্য ছিল। আর কম্পোজিশন, প্ল্যানিং কমিশন যেটা ছিল সেখানে প্রথম যিনি থাকবেন তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার, চেয়ারম্যান হিসেবে থাকতেন হচ্ছে প্রাইম মিনিস্টার। ওকে, এখানে একটা পয়েন্ট ভুল লেখা রয়েছে, এটা
এখানে আমি কি বলেছি, চেয়ারম্যানশিপ হবে না, ভাইস চেয়ারম্যান ছিলেন হচ্ছে ফার্স্ট কেসি নিয়োগী, এই নামটা হচ্ছে ভাইস চেয়ারম্যান হবে। ওকে, এখানে চেয়ারম্যান হচ্ছেন প্রাইম মিনিস্টার, তার সঙ্গে থাকবেন একজন মানে ছিলেন একজন ডেপুটি চেয়ারম্যান, সেন্ট্রাল গভর্নমেন্টের কয়েকজন মন্ত্রী যাদেরকে নিয়োগ করতো প্রাইম মিনিস্টার, এবং 4 থেকে 7 জন, মিনিমাম 4 জন, সেখান থেকে ম্যাক্সিমাম 7 জন এক্সপার্ট মেম্বার। এরা এই সমস্ত নিয়ে তৈরি হতো। ওকে, আমাদের পুরনো প্ল্যানিং কমিশন। আর একজন থাকতেন, তিনি হচ্ছেন মেম্বার সেক্রেটারি, যিনি একজন আইএএস অফিসার হতেন। এটা এরকম বোর্ডটা তৈরি করা হতো। কিন্তু একটা জিনিস দেখলে, এই 5টা যে পদ রয়েছে সেখানে কোনো রাজ্য সরকারের কেউ থাকতো না। প্ল্যানিং কমিশনে রাজ্য সরকারের কেউ থাকতো না, এটা পুরোপুরি ছিল একটা সেন্ট্রাল গভর্নমেন্টের বডি, সেন্ট্রাল কনস্টিটিউটেড বডি। সেখানে যারাই আসছে সবাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের মনোনীত কেউ থাকছে, প্রাইম মিনিস্টার মনোনীত করছেন। যেটা নীতি আয়োগে চেঞ্জ করা হচ্ছে, ফার্স্ট চেঞ্জ যেটা, সেটা হচ্ছে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। তো নীতি আয়োগ তুলনামূলকভাবে অনেক বেশি ডাইভার্স, অনেক বেশি গুরুত্বপূর্ণ বডি প্ল্যানিং কমিশনের থেকে। নেক্সট হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এই বডিটাকেও তুলে দেওয়ার কথা হয়েছিল 2016 সালে, কিন্তু এখনো পর্যন্ত এটা তোলা হয়নি। কোনো সময় যদি তোলা হয়, মানে তুলে দেওয়া হয়, তাহলে তখন আলাদা ব্যাপার। কিন্তু এখনো পর্যন্ত এনডিসি রয়েছে, যদিও কাজ, যেটা আগে যে কাজটা ছিল সেটা এখন আর এই এনডিসি করে না। প্ল্যান হয়েছিল 2016 সালে যে এনডিসি কেও তুলে দিয়ে সেটা নীতি আয়োগের মধ্যে নিয়ে আসা হবে। অর্থাৎ প্ল্যানিং কমিশন অলরেডি তুলে দেওয়া হয়েছে, এনডিসি কেও তুলে দেওয়া হবে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকেও তুলে দেওয়া হবে, দুটোকে একসাথে মিলে নীতি আয়োগ তৈরি করা হবে। কিন্তু এখনো পর্যন্ত ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল চলছে। এবার প্ল্যানিং কমিশন সম্পর্কে বুঝলাম, তাদের কাজ কি ছিল? প্ল্যান তৈরি করা, 5 ইয়ার প্ল্যান তৈরি করা। তাহলে এনডিসির কাজ কি ছিল? এনডিসির কাজ ছিল হচ্ছে যে প্ল্যানটা প্ল্যানিং কমিশন তৈরি করছে সেই প্ল্যানটাকে অ্যাপ্রুভ করা। প্ল্যানটা তৈরি করছে প্ল্যানিং কমিশন, অ্যাপ্রুভ করছে হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এখন আর 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটাই নেই, তো সেই জন্য এনডিসিরও যে ভূমিকা সেটাও বন্ধ হয়ে গেছে। সেই কারণেই বলা হচ্ছে যে এটাকেও অ্যাড করে দেওয়া হবে। লাস্ট এনডিসি যে মিটিং করেছে, 57তম মিটিং, সেটা হয়েছে হচ্ছে 27শে ডিসেম্বর 2012-তে। কারণ 12th 5 ইয়ার প্ল্যান যেটা ছিল 2012 থেকে 2017 অব্দি, সেইটাকে এটা অ্যাপ্রুভ করে। তারপরে আর কোনো মিটিংই হয়নি, এবং এখন কথা হচ্ছে এটাকে অ্যাড করে দেওয়া হবে, যদিও সেটা এখনো হয়ে ওঠেনি। এটা তৈরি হয়েছিল 1952 সালে, এবং এটাও নাইদার এ কনস্টিটিউশনাল বডি, নাইদার এ স্ট্যাটিউটারি বডি। ওকে, এনডিসির মধ্যে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মধ্যে সমস্ত চিফ মিনিস্টাররা থাকবে। দেখো, প্রথম যিনি থাকবেন তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, চেয়ারম্যান হিসেবে। ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার, সমস্ত ক্যাবিনেট মিনিস্টার বলতে যারা যে মন্ত্রী পরিষদ, সেই ক্যাবিনেট মিনিস্টারের, ক্যাবিনেট মিনিস্ট্রি সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি, তো সেই ক্যাবিনেট মিনিস্টারের সবাই থাকবে। সমস্ত চিফ মিনিস্টার, সমস্ত রাজ্যের চিফ মিনিস্টার, সমস্ত ইউনিয়ন টেরিটরি যাদের রয়েছে, আইনসভা রয়েছে, তাদের চিফ মিনিস্টাররা থাকবে, এবং মেম্বার অফ প্ল্যানিং কমিশন, অলরেডি যারা মেম্বার প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে দেখলাম তারাও এখানে থাকতো। এখন এটা আপাতত কাজ করছে না। নেক্সট হচ্ছে অবজেক্টিভ। এদের কাজ কি? সিম্পল একটা কথাতে মনে রাখতে পারো, যে প্ল্যানটাই করা হয়েছে, প্ল্যানিং কমিশন যে প্ল্যানটা তৈরি করেছে সেটাকে করা, অ্যাপ্রুভ করা, সেটাই মেন কাজ। ওকে, এটাই মেন কাজ ছিল। তো এই হচ্ছে টপিক, যেটুকু জানার ছিল আমরা কমপ্লিট করলাম। খুব বড় টপিক নয়। যদি এটা ভালো লাগে, বুঝতে পারো, প্লিজ লাইক এবং শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যখন তোমরা সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করা ফ্রি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর যদি কিছু বলার থাকে, কিছু কোশ্চেন থাকে, তাহলে টেলিগ্রাম গ্রুপে আমাকে জয়েন হয়ে কোশ্চেন করতে পারো, ফেসবুককে মেসেজ করতে পারো। এই সমস্ত লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।